তোমারই ইচ্ছা করো হে পূর্ণ। রায় নগেন্দ্র প্রসাদ। বিহারের ছাপড়া জেলার মানুষ। আমার কর্মক্ষেত্র এলাহাবাদ। কর্মক্ষেত্র এবং ধর্মক্ষেত্র। আমার জীবনের অধিকাংশ অর্ধ শতকেরও বেশি এলাহাবাদে কেটেছে। আজও এখানে আছি। যতদিন কর্মক্ষমতা থাকবে ততদিন এখানেই কাটাতে চাই। এ আমার স্বাধীন ইচ্ছার ব্যাপার নয়, এ আমার গুরুদেবের নির্দেশ পালন, যিনি আমার জীবনের ধর্ম আর কর্ম মিলিয়ে দিয়েছেন। আমার গুরুদেব শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। 1924 সনে এলাহাবাদের মুঠিগঞ্জ আশ্রম পরিচালিত দাতব্য হোমিওপ্যাথিক চিকিৎসালয়ের মাধ্যমে প্রথম মহারাজজির সংস্পর্শে আসি। আমার বয়স তখন 23। ওই চিকিৎসালয়ের কাজকর্মের ভার ছিল ব্রহ্মচারী পঞ্চাননের উপর। মহারাজজি যাকে বলতেন দেবতা। কিভাবে পঞ্চানন মহারাজের সঙ্গে আমার পরিচয় হয় সে কাহিনী এখানে সবিস্তারে বলার প্রয়োজন নেই। প্রাসঙ্গিক কথা এই, একটি ঘটনাকে উপলক্ষ করে পঞ্চানন মহারাজ একদিন ওই চিকিৎসালয়ের কাজকর্ম দেখাশোনার ব্যাপারে আমার সাহায্য ও সহযোগিতা চান। চিকিৎসালয়ে তখন কর্মীর একান্ত অভাব। আমার হোমিওপ্যাথি সম্বন্ধে কিছু জ্ঞান ছিল। জনহিতকর এই কাজের সঙ্গে আমি সানন্দে যুক্ত হলাম। এলাহাবাদ হাইকোর্টে চাকরি করতাম। অবসর সময়ে ডিসপেন্সারির কাজে পঞ্চানন মহারাজকে সাহায্য করতাম। এরই মাধ্যমে বলেছি পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজজির সংস্পর্শে আসি। তবে প্রথম প্রথম প্রায় বছরখানেক তাকে অল্প স্বল্প দেখেছি। ডিসপেন্সারির বিষয়ে তিনি কখনো কিছু বলেছেন শুনেছি এইমাত্র। তার সঙ্গে আমার নিকট সম্পর্ক স্থাপিত হয় আরও পরে। এই সংযোগ স্থাপনার সূত্রপাত 1925 সনে এক ঘটনাকে কেন্দ্র করে। সে এক অদ্ভুত ঘটনা। এই সময়ে এলাহাবাদে আসেন নেপাল থেকে অবসরপ্রাপ্ত এক সিভিল সার্জন কুমুদবাবু, পদবী যতদূর মনে হচ্ছে বন্দ্যোপাধ্যায়। তিনি দাতব্য চিকিৎসালয় পরিচালনার দায়িত্ব নিতে চাইলেন। ভদ্রলোকের হোমিওপ্যাথিও জানা ছিল। মহারাজজি সম্মত হলেন। কিছুদিন কাজকর্ম চলার পর পঞ্চানন মহারাজের সঙ্গে কুমুদবাবুর বনিবনায় গণ্ডগোল দেখা দিল। কুমুদবাবু ছিলেন অসহিষ্ণু প্রকৃতির। তিনি মহারাজজির কাছে পঞ্চানন মহারাজের বিরুদ্ধে মাঝে মাঝে নালিশ করতেন। ওইসব অভিযোগ শুনে একদিন মহারাজজি পঞ্চানন মহারাজকে কিছু বলেছিলেন। তারপরেই পঞ্চানন মহারাজ সকালবেলা সেই যে ডিসপেন্সারিতে গেলেন, আর আশ্রমে ফিরলেন না। দুপুরে আহারের সময় তাকে দেখতে না পেয়ে মহারাজজি সেবক ভৃত্য বেণীকে জিজ্ঞাসা করলেন, দেবতা কাহা? অনেক খোঁজ করা হলো ডিসপেন্সারিতে এবং অন্যত্র। কোথাও কোনো হদিশ পাওয়া গেল না। বোঝা গেল তিনি চলে গিয়েছেন। কয়েক বছর পরে তার খোঁজ পাওয়া যায়, তবে তিনি আর মিশনে ফিরে আসেননি। মহারাজজি গম্ভীর হয়ে গেলেন। সেই দিনই তিনি কুমুদবাবুকে খবর পাঠিয়ে দেন এই বলে যে তাকে আর ডিসপেন্সারিতে আসতে হবে না। এই ঘটনার পর আমি মহারাজজির কাছে উপস্থিত হলাম। আমাকে দেখে বললেন তিনি স্থির করেছেন চিকিৎসালয়টি বন্ধ করে দেবেন। আমি তখন মৃদুকণ্ঠে অনুযোগ করে বললাম, মহারাজ, এই ডিসপেন্সারিতে কত গরিব লোকের উপকার হচ্ছে, বন্ধ করে দেওয়া কি ঠিক হবে? তখন তিনি বললেন, বেশ, খোলা রাখতে পারি, কিন্তু এক শর্তে। লালাজি, আপনি যদি এর সব দায়িত্ব গ্রহণ করেন। আমাকে তিনি লালাজি নামে সম্বোধন করতেন। শুনে প্রথমে একটু ভয় পেলাম। বললাম,
মহারাজ, তা কেমন করে সম্ভব হবে? আমার তো কোর্টের চাকরি রয়েছে, সেখানে দেরি করে যাওয়া চলে না। তাহলে ডিসপেন্সারিতে কতটুকু সময় থাকতে পারবো? কত রোগী এসে ফিরে যাবে, ওষুধ পাবে না। মহারাজজি এই যুক্তি স্বীকার করে নিয়ে বললেন, ঠিক কথা, তাই তো বলছি, ওটা বন্ধ করে দেব। তবে ওই এক শর্তেই খোলা রাখতে পারি, যা আগে বলেছি। মহারাজজিকে বরাবর দেখেছি এইরকম স্পষ্ট বক্তা, এক কথার মানুষ, যা বলবেন তার নড়চড় হবে না। অগত্যা একটু ভেবে বললাম, মহারাজজি, আপনি যা বলছেন তাই হবে। আমি ভার নিলাম, অফিসে চেষ্টা করে দেখব যদি একটু দেরি করে যাওয়ার অনুমতি পাওয়া যায়। মহারাজজি আমার কথা শুনে খুশি হলেন, তার মুখমণ্ডল প্রসন্নতায় ভরে গেল। সেটা হবে 1925 সনের জুন কি জুলাই। সেই থেকে রামকৃষ্ণ মিশনের এই দাতব্য চিকিৎসালয়ের কাজকর্মের দায়িত্ব পালন করছি। যতদিন চাকরি ছিল ততদিন দুই দিক বজায় রাখতে হয়েছে। 1960 সনে হাইকোর্টের চাকরি থেকে অবসর গ্রহণ করেছি। তারপর থেকে নিশ্চিন্ত মনে এই কাজ নিয়ে আছি। ডিসপেন্সারির দায়িত্ব নেওয়ার পর মহারাজজির দর্শন পেতাম নিয়মিত। আমি মুঠিগঞ্জ আশ্রমের কাছেই থাকতাম। বিকালের দিকে আশ্রমে যেতে থাকলাম। ক্রমশ এটা নিত্যকার অভ্যাসে পরিণত হলো। মহারাজজির কাছে কিছু ভক্ত আসতেন, তাদের সংখ্যা খুব বেশি নয়। কথাবার্তা হতো, শুনতাম। সাধারণত তিনি হালকা মেজাজে গল্প হাসি ঠাট্টা করতেন। আধ্যাত্মিক প্রসঙ্গ সবিস্তারে আলোচিত হতো না। তবে কারো কিছু বিশেষ আধ্যাত্মিক জিজ্ঞাসা থাকলে তিনি মহারাজজিকে একান্তে সেটি নিবেদন করতেন। মহারাজজিও তাকে আলাদা করে যা বলবার বলে দিতেন। যারা তার কাছে আসতেন তাদের তিনি চা খাওয়াতেন। সেবক ভৃত্য বেণী পেয়ালা, পিরিচ, চা, চিনি এবং গরম জল এনে দিত। মহারাজজি নিজের হাতে পেয়ালা ইত্যাদি গরম জলে ধুয়ে যার যেমন খাওয়া অভ্যাস সেই মতো চিনি মিশিয়ে চা বানিয়ে দিতেন। এই কাজ তাকে নিয়মিত করতে দেখেছি। ওখানে বিশেষ ঈশ্বরীয় প্রসঙ্গ হতো না বটে, আমি নিজেও কোনো প্রশ্ন করতাম না, কিন্তু মহারাজজির সান্নিধ্য আর ওই আশ্রমের প্রতি একটা আশ্চর্য আকর্ষণ বোধ করতাম। লক্ষ্য করতাম আশ্রমে প্রবেশ করলেই আমার মন শান্তিতে ভরে যেত। মহারাজজির ঠাকুর ঘর আর আশ্রমখানি ঘিরে যেন একটি জমাট বাঁধা আনন্দ আর শান্তি বিরাজ করত। সেটি বর্ণনীয় নয়, অনুভবের বস্তু। আশ্রমের বাইরে এলে বোঝা যেত ওখানকার পরিবেশ আর বাইরের পরিবেশে কত পার্থক্য। এই যে মহারাজজির আশ্রমে যাতায়াত শুরু করলাম, তারই সঙ্গে সঙ্গে আমার জীবনের জট ও জটিলতাও যেন ক্রমশ কেটে যেতে থাকলো। অফিসে দেরিতে যাওয়া নিয়ে ভাবনা ছিল। সকালে ডিসপেন্সারির কাজের জন্য ওখানে যেতে দেরি হতো। সে কথা উপরওয়ালাদের জানাতে তারা এটা সহজেই মেনে নিলেন। ব্যাপারটা এত অনায়াসে মিটে যাবে ভাবিনি। সকালে উঠেই তাড়াতাড়ি ডিসপেন্সারি চলে যেতাম। মহারাজজি আশ্রম থেকে আমার জন্য চা আর প্রাতরাশ ডিসপেন্সারিতে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। সকালে খাওয়ার ব্যবস্থার জন্য সময় নষ্ট হতো না বলে ডিসপেন্সারিতে বেশ কিছুক্ষণ একটানা কাজ করতে পারতাম। ওদিকে আবার অফিসের কর্তারাও কেন জানি না আমার উপর খুশি হয়ে উঠলেন। খুশি হয়ে কাজ বাড়িয়ে দিলেন। সেই সঙ্গে বাড়ল দায়িত্ব। আমার উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের ভার দেওয়া হলো, যা আমার পক্ষে রীতিমতো কঠিন। কিভাবে সামলাবো বুঝতে পারছিলাম না। কিন্তু আশ্চর্যের বিষয়, কার্যক্ষেত্রে কোনো বেগ পেলাম না। কোথা থেকে যেন আমার নতুন কর্মশক্তি এসে গেল।
তখন আমার প্রায়ই মনে হতো আমাকে দিয়ে কে যেন সব কাজ ঠিক ঠিক করিয়ে নিচ্ছেন। অতঃপর উপরওয়ালারা আমার প্রতি অতি প্রীত হয়ে আমাকে এমন এক জায়গায় বসাতে চাইলেন যে দফতরে বসলে আবার আমার পক্ষে অফিসে দেরি করে যাওয়া সম্ভব নয়। সাধারণ হিসাবে এ কাজ কাম্য, কিন্তু এ কাজের সঙ্গে নানা প্রলোভনের ব্যাপার জড়িত এবং সেই হিসাবে বদনামেরও আশঙ্কা। আমি খুব মুশকিলে পড়লাম। শেষ পর্যন্ত এই মুশকিলেরও আসান হলো। আমাকে উক্ত দফতরের ভার নিতে হয়নি। ক্রমশ আমার স্থির বিশ্বাস হলো এসব মহারাজজির কৃপায় হচ্ছে। তাঁর দয়ায় অমঙ্গল আমাকে স্পর্শ করতে পারবে না। একবার, যতদূর মনে হয় সেটা 1928 সন, অফিসে বসে এক টেলিগ্রাম পেলাম। দেশ থেকে এসেছে। তাতে লেখা, "Your wife seriously ill. Come at once." তোমার স্ত্রী গুরুতর পীড়ায় আক্রান্ত, এখনই চলে এসো। অফিস থেকে ফিরেই গেলাম আশ্রমে। মহারাজজির কাছে তার বার্তাটি মেলে ধরলাম। মহারাজজি সেটি এক নজরে পড়ে নিয়েই হাসতে আরম্ভ করলেন। তখনকার দিনে আমরা টেলিগ্রামকে খুব ভয় পেতাম। নিতান্ত জরুরি ব্যাপার ছাড়া লোকে টেলিগ্রাম করত না। আর এই ধরনের টেলিগ্রাম মানেই ধরে নেওয়া যেত পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। আমি তাই মহারাজজির হাসির ধরন দেখে বিমূঢ় বোধ করছিলাম। আমার এই অবস্থায় উনি হাসছেন। একটু পরেই মহারাজজি হাসি থামিয়ে বললেন, আপনাকে যেতে বলেছে, আপনি যান। তবে গিয়ে দেখবেন আপনার স্ত্রী সুস্থ সবল, উঠে হেঁটে বেড়াচ্ছেন। ভাববার কিছু নেই। দেশে গিয়ে সত্যই দেখলাম তিনি স্বাভাবিকভাবে কাজকর্ম করছেন। ব্যাপার কি জিজ্ঞাসা করে জানা গেল, ওর একটা খারাপ ধরনের ফোড়া হয়েছিল। সবাই ভয় পেয়ে গিয়েছিলেন। টেলিগ্রাম পাঠানোর পর সেটি আপনিই বসে যায় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। বুঝলাম মহারাজজি সব দেখতে পান, জানতে পারেন। এই বিশ্বাস দৃঢ়মূল হল ৩-৪ বছর পরের আরেকটি ঘটনায়। সেবারও এসেছিল এই রকম এক টেলিগ্রাম। তাতে লেখা ছিল, বাবা গুরুতর পীড়ায় আক্রান্ত, এখনই চলে এসো। আগের মতো তার বার্তাটি তাঁর সামনে মেলে ধরেছি। এবার কিন্তু তিনি হাসলেন না, গম্ভীর হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বললেন, টেলিগ্রাম এসেছে, আপনি দেশে চলে যান। যদি কোনো ওষুধ নিয়ে যাওয়ার দরকার থাকে ডিসপেন্সারি থেকে নিয়ে যান। মহারাজজি কিন্তু বললেন না কোনো ভয় নেই। আর ওই যে ডিসপেন্সারি থেকে ওষুধ নিয়ে যাওয়ার অনুমতি দিলেন, তার বার্তা পাওয়ার পর থেকে আমার মনে ওই চিন্তাই উঠছিল। আমি কিন্তু মহারাজজির সামনে সে কথা উচ্চারণ করিনি। সেবার যা আশঙ্কা করছিলাম তাই ঘটল। বাবা চলে গেলেন। মহারাজজি এটি জানতে পেরেছিলেন বলেই গম্ভীর হয়ে গিয়েছিলেন, তাই আমাকে কোনো আশ্বাস বাণী শোনাননি। 1934 সনে বিহারের দারুণ ভূমিকম্পে আমাদের দেশের বাড়ি ধূলিসাৎ হয়ে গেল। ওখানে নতুন গৃহ নির্মাণের ব্যবস্থার সময় আমার পরিবারকে এলাহাবাদে নিয়ে আসা দরকার, এই বিবেচনায় বেনিকে একটি ভাড়া বাড়ি খুঁজতে বললাম। মহারাজজি বেনির কাছে এই খবর পেয়ে আমাকে বললেন, আপনার বাড়ি খোঁজার দরকার নেই। আপনার পরিবার এখানে এলে আশ্রমেই থাকতে পারবেন। তবে যত শীঘ্র পারেন বাড়ি তৈরি করে ফেলবেন। 6 মাসের মধ্যে এ কাজ শেষ হওয়া চাই। বাড়ি তৈরি হয়ে গেলে ওরা ফিরে যাবেন। এই শুনে ভাবনায় পড়লাম। মহারাজজি কোনো স্ত্রীলোককে আশ্রমের এলাকায় থাকতে দেন না। আমার বেলায় এমন ব্যতিক্রম কেন করছেন?
আমার পরিবারে রয়েছেন ৬-৭ জন স্ত্রীলোক এবং কয়েকটি শিশু। তাছাড়া আশ্রমে স্ত্রীলোকের থাকারও নানা অসুবিধা। আবার ৬ মাসে নতুন বাড়ি যে তৈরি হয়ে যাবে, তাও কি জোর করে বলা যায়? এইসব চিন্তা মনে উঠতে লাগলো, কিন্তু আমাকে বেশি দিন ভাবতে হলো না। সমস্যার সমাধান হয়ে গেল আশ্চর্যভাবে। দেশের এক প্রতিবেশী নিজে থেকে প্রস্তাব দিয়ে তার বাড়ি আমার পরিবারকে ছেড়ে দিলেন। সেখানে থাকতে দিলেন যতদিন না নতুন গৃহ নির্মিত হয়। অতএব এলাহাবাদে ভাড়া বাড়ি আর খুঁজতে হলো না। ওই যে প্রতিবেশী এমন সহৃদয় ব্যবহার করলেন, আমাদের সঙ্গে কিন্তু তিনি দীর্ঘকাল শত্রুতা করে এসেছেন। হঠাৎ তাঁর মনোভাবের এই পরিবর্তন, এই উদারতা বিস্ময়কর। এত সহজে যে সমস্যার নিরসন হবে তা আমরা কল্পনা করতে পারিনি। আমার বুঝতে দেরি হলো না, মহারাজজির কৃপাতেই এটি সম্ভব হয়েছে। এই ঘটনার ১ বছর পরে মহারাজজির কাছে আমার দীক্ষা হলো। পূজনীয় শৈলেন মহারাজ স্বামী সত্যাত্মানন্দ একদিন আমাকে বললেন, মহারাজজি তো এখন দীক্ষা দিচ্ছেন, আপনি তার কাছে প্রার্থনা জানিয়ে দেখুন না। তার ওই কথায় অনুপ্রাণিত হয়ে আমি সুযোগ মতো মহারাজজির কাছে দীক্ষার প্রার্থনা নিবেদন করলাম। মহারাজজি শুনেই বললেন, আপনি কি পাগল হয়েছেন নাকি? আপনি দীক্ষা নিয়ে কি করবেন? আপনি যে কাজ করছেন ওতেই সব হবে। আমার মনে হলো তাহলে আমার দীক্ষা হবে না। মহারাজজি আমাকে আশ্রয় দেবেন না, তাই ওই কথা বললেন। আমার মনোবেদনা মহারাজজি নিশ্চয়ই জানতে পেরেছিলেন। ওই কথাবার্তার অব্যবহিত পরে বেনি এক সন্ধ্যায় আমার গৃহে এসে খবর দিল আমি যেন পরদিন সকালে গঙ্গা স্নান করে আশ্রমে আসি। মহারাজজি বলেছেন, কেন সে বলতে পারল না। তাড়াতাড়ি পূজনীয় শৈলেন মহারাজের কাছে গেলাম। তাকে জিজ্ঞাসা করে জানলাম মহারাজজি আমাকে পরদিন অর্থাৎ ১৯৩৫ সনের ১৬ই জুন সকালে দীক্ষা দেবেন। পূজনীয় শৈলেন মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম সঙ্গে কি নিয়ে যাব। তিনি বলেছিলেন, মহারাজজি যদিও গ্রহণ করতে চান না, তবু আমি যেন দক্ষিণাস্বরূপ কিছু নিবেদন করি। যথাকালে আশ্রমের ঠাকুর ঘরে আমার দীক্ষা হলো। তিনি আমাকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মার একখানি ফটো দেন, সেই সঙ্গে তার নিজেরও একখানি ফটো। মন্ত্র, ধ্যান ও প্রার্থনা রীতি একটি কাগজে আমার জন্য ইংরাজিতে লিখে রেখেছিলেন, সেটি আমাকে দিলেন। কাগজখানিতে তারিখ সহ তাঁর স্বাক্ষর আছে। আমার নবজন্ম লাভ হলো। দীক্ষান্তে মহারাজজির চরণে প্রণামী স্বরূপ কয়েকটি টাকা রেখেছিলাম। কয় টাকা আজ মনে করতে পারছি না, সম্ভবত ৫। মহারাজজি যে কত বড় যোগী পুরুষ সেটি সহজে বোঝা যেত না। উনি ছিলেন গুপ্ত যোগী, নিজেকে প্রচ্ছন্ন রাখতেন, ফলে বাইরের লোক আন্দাজ পেত না। সরল বালকবৎ তিনি রঙ্গ তামাশা পছন্দ করতেন। কখনো কখনো দেখা যেত বেনি আর বারেমিয়ার সঙ্গে খুব হাসি ঠাট্টা করছেন। বারেমিয়া আশ্রমের চাঁদা সংগ্রহ করত। তার ঘর থেকে উচ্চ হাসির রোল শোনা যেত। এ ব্যাপারে উচ্চ নীচ ভেদ জ্ঞান তার মধ্যে ছিল না। তিনি দেখতেন মন। মহারাজজি গোলমাল সহ্য করতে পারতেন না। আশ্রমের বাইরে ছোট ছেলেরা গন্ডগোল করলে তিনি নিজেই বেরিয়ে তাদের ধমক দিতেন। কেউ কেউ আবার কেঁদে ফেললে তিনি বেণীকে দিয়ে তাদের ডাকিয়ে বাতাসা ইত্যাদি প্রসাদ দিয়ে চুপ করাতেন। মহারাজজির হৃদয় ছিল প্রেমপূর্ণ। আমাদের প্রতি তার ভালোবাসা ছিল গভীর, কিন্তু বাইরে তার প্রকাশ ছিল না। সেটি ছিল অন্তরে অন্তরে অনুভব করবার বস্তু। মহারাজজির জীবনযাত্রা যেমন কঠোর তেমনি অনাড়ম্বর ছিল।
তার অদ্ভুত পোশাক পরিচ্ছদের কথা সুবিদিত। অহংভাব বলতে যা বোঝায় তা তার মধ্যে আদৌ প্রকাশ পেত না। তিনি প্রায় সকলকে আপনি সম্বোধন করতেন। রাস্তায় পরিচিত কারোর সঙ্গে দেখা হলে দূর থেকে নিজেই আগে তাকে হাত জোড় করে নমস্কার জানাতেন। কতদিন আমাকেও তিনি এরকম নমস্কার করেছেন। এতে আমি খুব অস্বস্তি বোধ করতাম। তাকে বলেছিলাম, মহারাজ, আপনি আমাকে আপনি বলেন, নমস্কার করেন, এতে আমার অপরাধ হয়। অনেক বলার পর নমস্কার করা ছেড়েছিলেন, কিন্তু আপনি বলা ছাড়েননি। এটি অর্থাৎ এই আপনি বলা ছিল তার একটি নীতি। মহারাজজি অপরের মুখাপেক্ষী হওয়া পছন্দ করতেন না। ইচ্ছা করলে আমরা ডিসপেন্সারির জন্য রেড ক্রস সংস্থার সাহায্য পেতে পারতাম, কিন্তু তিনি নিষেধ করেন। বলেন, ওদের সাহায্য নিলে নানা ব্যাপারে ওদের কথা মতো চলতে হবে। ওদের সাহায্যের শর্ত মেনে চলা হয়তো আমাদের মনোপুত হবে না। এক্ষেত্রে সাহায্য না নেওয়াই ভালো। তার শিশু সুলভ সরলতার অনেক ছবি আজ মনে পড়ে। কোথাও যাবার কোনো প্ল্যান করলে তিনি জনে জনে সেটি জানাতেন। যে তার কাছে আসতো তাকেই সে বিষয়ে বলতেন, ঠিক যেমন ছোট ছেলে মেয়েরা করে থাকে। এক্কা করে কোথাও যেতে হলে বেণীকে এমন গাড়ি ডেকে আনতে বলতেন যা আকারে ছোট এবং নিচু ধরনের, আবার যার ঘোড়া মোটেই তেজি নয়। অতীতে কাশীতে একবার তিনি তেজি ঘোড়ার এক্কা থেকে পড়ে গিয়েছিলেন। খুব কষ্ট পেয়েছিলেন সেবার, তাই বোধ হয় এই সাবধানতা। আসলে তার মনটি যে ছেলে মানুষের মতো। ট্রেনে কোথাও যেতে হলে স্টেশনে ঘন্টা 2 আগে গিয়ে বসে থাকতেন। এটিও তার বালক স্বভাবের একটি নিদর্শন। পার্থিব বস্তুর প্রতি আমাদের প্রচন্ড আকর্ষণ, তাই কোনো কিছু খোয়া গেলে আমরা অস্থির হই, রিপুর তাড়না বোধ করি। এ বিষয়ে আশ্রমের একটি ঘটনা থেকে কিছু শিক্ষা পেয়েছিলাম। একবার এক পণ্ডিত মহারাজজিকে না জানিয়ে আশ্রম থেকে অনেকখানি কাঠ নিয়ে যান, ওজনে প্রায় 2-3 মণ। ব্যাপারটা আমার খুব খারাপ লাগে। মনে হলো মহারাজজির সরলতার সুযোগ নিয়ে এইসব লোক নিজেদের স্বার্থ সিদ্ধির উপায় খোঁজেন। বেণীকে বললাম সে যেন এটি মহারাজজিকে জানায়। বেণী যথাসময়ে আমাকে খবর দিল, মহারাজজি সব শুনেছেন কিন্তু কিছু বলেননি। তখন আমি বেণীকে বললাম, তুমি পণ্ডিতকে বলো যদি তিনি নিজের ভালো চান তবে যেন কাঠ আশ্রমে ফেরত দিয়ে যান। আমি ব্যাপারটা সহজে ছেড়ে দেব না। বেণীকে এ বিষয়ে নরেন্দ্রবাবুর সঙ্গে পরামর্শ করতে বললাম। নরেন্দ্রবাবু অর্থাৎ নরেন্দ্রনাথ মিত্র মহারাজজির অন্যতম গৃহী ভক্ত। বিষয়টি শুনে নরেন্দ্রবাবু কিন্তু এই প্রসঙ্গ মহারাজজির সামনে আদৌ উত্থাপন করলেন না। শুধু বেণীকে বললেন, হ্যাঁ হ্যাঁ, লালাজি ঠিক লোক, তিনি হাইকোর্টে কাজ করেন, তিনিই দিন এর একটা বিহিত করে। নরেন্দ্রবাবুর কথায় ছিল উপহাসের সুর, সেটি বুঝতে পারলাম। তখন আমার চৈতন্য হলো। তাই তো, যার জিনিস গেল তিনি বিন্দুমাত্র বিচলিত নন, সম্পূর্ণ নির্বিকার তিনি। নরেন্দ্রবাবু সেটি বোঝেন বলেই এ বিষয়ে কিছু করছেন না। তবে আমি কেন ভেবে অস্থির হচ্ছি? ওই কাঠ আমার চোখেই মূল্যবান, মহারাজজির কাছে ওর কোনো মূল্য নেই। মহারাজজি সত্যনিষ্ঠা ও সময়ানুবর্তিতার উপর বিশেষ জোর দিতেন। তিনি নিজে কথার নড়চড় হতে দিতেন না। অন্যদের বেলাতেও এটি আশা করতেন। কেউ নির্দিষ্ট সময়ে না এলে বিরক্ত হতেন। তাকে বলতেন কালা আদমি, ব্ল্যাক ম্যান ইত্যাদি। কর্মক্ষেত্রে চাই শৃঙ্খলা, আর শৃঙ্খলার একটি প্রধান অঙ্গ সময়ানুবর্তিতা। মহারাজজির আচরণ থেকে এটি শিখে নেওয়া যেত। মহারাজজি এমনিতে মিতাহারী ছিলেন,
রাত্রে হয়তো কেবলমাত্র ডাল রুটিতে তাঁর চলে যেত। দিনের ভোজনেও বাহুল্য ছিল না। কখনো কখনো কিন্তু তিনি খুব খেয়ে নিতে পারতেন। মহারাজজির একটি প্রিয় খাদ্য ছিল ছাতু। আমি দেশে গেলে ছাতু আনতে বলতেন। শুধু ওই একটি জিনিসের কথাই বলতেন। দেখেছি তিনি ছাতু জল দিয়ে গুলে খেয়ে নিতেন। চিনি কিংবা অন্য কোনো কিছু মেশাতেন কিনা মনে নেই। একবার গুরু পূর্ণিমার দিন আমি লাড্ডু এনেছিলাম। মহারাজজি সেই জিনিসটি তারিফ করে খেয়েছিলেন। আগেই বলেছি, মহারাজজির আধ্যাত্মিক জীবনচর্যার কথা সাধারণের অজ্ঞাত ছিল। বাইরে থেকে তা বোঝাও যেত না। যারা ভিতরের কথা জানতেন তাঁরাই সেটি বুঝতেন। এমনিতে রাত্রি 8:30টায় তিনি ঘরের দরজা বন্ধ করতেন। সকাল 7:30টায় ঘর থেকে বাইরে আসতেন। সাধারণ দৃষ্টিতে মনে হতো তিনি সারা রাত ঘুমিয়েছেন। রাত্রির অধিকাংশ যে তাঁর ধ্যানে কাটত, সে কথা কয়জন জানত? একদিন কথায় কথায় আমি সেটি জানতে পারলাম। প্রয়োজন হলে আমি ওর অসুখের চিকিৎসা করতাম। একবার অসুস্থতার ব্যাপারে লক্ষণ মেলানোর জন্য জিজ্ঞাসা করেছিলাম, মহারাজ, আপনার ঘুম ভালো হয়েছে? উত্তরে তিনি বলেন, রাত্রে তো আমি বিশেষ ঘুমোই না, 4টের সময় শুই। তা 4টের পর থেকে ভালোই ঘুম হয়েছে। সেই দিন বুঝলাম রাত্রিটা ওর প্রধানত ধ্যানে কাটে, আর ঘুমানোর সময় 4টে থেকে 7:30, মাত্র 3.5 ঘন্টা। মহারাজজির ধ্যান ধারণা সবই একান্ত নির্জনে, একান্তে। প্রয়াগ সঙ্গমে কখনো কখনো যেতেন, তাও একা। আর যেতেন পাঁড়েলা মহাদেবের মন্দিরে। ভিড় বা মেলার সময় যেতেন না। যখন ভিড় থাকতো না সেই সময়ে যেতেন। ভিড় মহারাজজি পছন্দ করতেন না। মহারাজজির চিকিৎসা আমি করতাম, এ কথা বলেছি। তিনি আমার দেওয়া ওষুধ খেতেন। শেষ অসুখের সময় কিন্তু আমি কিছুই করতে পারিনি। সেবার তাঁর শরীর ত্যাগ হবে এটা তিনি জানতেন। শরীর ত্যাগের ইচ্ছাও হয়েছিল প্রবল। কোনো রকম চিকিৎসাকে তিনি তখন আমল দেননি। এলাহাবাদে তাঁর দেহত্যাগ হোক, এই তিনি চেয়েছিলেন। বলে রেখেছিলেন, অসুখের বাড়াবাড়ি হলে বেলুড় মঠে যেন খবর দেওয়া না হয়, তাহলে কলকাতায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে। এই ছিল তাঁর আশঙ্কা। যতদূর মনে পড়ছে, 1938 সনে শেষবার কলকাতা যাওয়ার আগে কাশী থেকে ডক্টর মজুমদার মোচড়ে এলাহাবাদ এসেছিলেন মহারাজজির স্বাস্থ্য পরীক্ষা করতে। কাশীর সেবাশ্রম থেকে তাকে পাঠানো হয়েছিল। মুঠিগঞ্জ আশ্রমের সামনে এসে তার মোটর গাড়িটি হর্ন দিতে থাকে। মহারাজজি তখন বেণীকে বাইরে পাঠান কি ব্যাপার দেখে আসার জন্য। বেণী এসে খবর দিল কাশী থেকে ডক্টর মজুমদার তার স্বাস্থ্য পরীক্ষার জন্য এসেছেন। ডক্টর মজুমদার অতঃপর ভিতরে এসে দেখে শুনে লাইকোপোডিয়াম 200 ওষুধের নির্দেশ দেন। সেদিন আমি আশ্রমে আসতেই বললেন, জানেন, আজ কাশী থেকে এক বিখ্যাত ডাক্তার এসেছিলেন। তিনি আমাকে লাইকোপোডিয়াম 200 খেতে বলেছেন। তারপর একটু হেসে আবার বললেন, আচ্ছা লালাজি, আপনি এই ওষুধ তো কয়েকবারই দিয়েছেন, তাতে কিছু কাজ হয়েছে কি? আমি বললাম, না মহারাজ, তাতে বিশেষ উপকার হয়নি। কিন্তু মহারাজ, আগের অবস্থার কিছু পরিবর্তন হয়ে থাকতে পারে। ডক্টর মজুমদার যখন লক্ষণ মিলিয়ে এই ওষুধ দিয়েছেন, তখন এবার এটি ফলপ্রদ হতে পারে। তিনি নিশ্চয়ই বুঝেই দিয়েছেন। মহারাজজি ওষুধটি রেখে যেতে বললেন। আমি অবশ্য জানি না তিনি সেটি খেয়েছিলেন কিনা। ঠিক 1 সপ্তাহ পরে ডক্টর মজুমদার আবার এলেন। তিনি সেই রকম বলেও গিয়েছিলেন। আশ্রমের সামনে প্রথমবারের মতো হর্ন বেজে ওঠে।
মহারাজজি এবার বেণীকে দিয়ে বলে পাঠান তার শরীর ঠিক আছে, পরীক্ষা করবার অথবা ওষুধের দরকার নেই। ডক্টর মজুমদার এবার ভিতরে আসার সুযোগ পেলেন না, অগত্যা ওখান থেকেই ফিরে যান। মহারাজজির শরীর ভিতর থেকে ভেঙে আসছিল। শ্রী শ্রী ঠাকুরের যেটুকু কাজ তার করণীয় ছিল সেটি সম্পন্ন করবার জন্যই যেন তিনি জোর করে শরীরটি ধরে রেখেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের মন্দির উদ্বোধনের পর নতুন মন্দিরে তার প্রথম তিথি পূজার সময় মহারাজজি শেষবারের মতো বেলুড় মঠে যান। কলকাতা থেকে যখন সেবার ফিরে এলেন, মহারাজজির চোখে মুখে তখন এক পরম প্রশান্তির ভাব। মনে আছে আশ্রমে ফিরে এসে কিভাবে তিনি একে একে তার জামা টুপি ইত্যাদি খুলে ফেলছিলেন। তার প্রতি আচরণ তখন বলছিল তিনি ভারমুক্ত, দায়িত্বমুক্ত। যেভাবে তিনি তার পরিধেয় বস্ত্রাদি অবজ্ঞা ভরে নিক্ষেপ করছিলেন, শরীরটি সেইভাবে বর্জন করবার জন্য যে তিনি প্রস্তুত, সে কথা তখনও বুঝিনি অথবা বুঝতে চাইনি। তিনি কিন্তু আভাসে বুঝিয়ে দিচ্ছিলেন। কলকাতা থেকে ফেরার পর তিনি খাওয়া দাওয়া একরকম ছেড়েই দিয়েছিলেন। বার্লির জল আর চা ছাড়া বিশেষ কিছু খেতেন না। শেষ দিকে অসুখের বাড়াবাড়ির সময় খুব কষ্ট পেয়েছেন। ভুল বললাম, তিনি কষ্ট পাননি, কষ্ট পেয়েছে তার শরীর, আর কষ্ট পেয়েছেন তারা যারা তার কাছাকাছি ছিলেন। তিনি তো রোগ যন্ত্রণার ঊর্ধ্বে ছিলেন, তাই যন্ত্রণা উপশমের জন্য বিন্দু মাত্র কাতর হননি, তাই বিনা চিকিৎসায় শরীর ছেড়ে দিলেন। তার মহাপ্রয়াণের দিনটি ভুলতে পারি না। আমরা হারালাম একটি আশ্রয়, বুঝে হোক না বুঝে হোক, যে আশ্রয় থেকে প্রাণ শক্তি আহরণ করেছি। তবুও এই বলে নিজেকে প্রবোধ দিয়েছি, এত বড় মহাপুরুষের সান্নিধ্যে দীর্ঘ 13 বছর তো কাটাতে পেরেছি, এ আমার মহা সৌভাগ্য। তার সান্নিধ্যের পবিত্র স্মৃতি আমার পরবর্তী জীবনের পাথেয়। মহারাজজির আদেশ অনুসারে আমি আমার বাকি জীবন নিয়ন্ত্রিত করবার চেষ্টা করেছি। একদিন তিনি বলেছিলেন, आप डिस्पेंसरी में बैठेंगे तो वो खुली रहेगी। আর একদিন বলেছিলেন, आप जो काम में है वही आपके लिए सब है। এই দুইটি বাক্য মনে রেখেছি। তাই হাইকোর্টের চাকরি থেকে অবসর নেবার পর ছাপড়ায় ফিরে যাইনি। মাঝে মাঝে অবশ্য দেশে যাই, স্ত্রী পুত্রদের সঙ্গে দেখা করে আসি, কিন্তু থাকি এলাহাবাদে ডিসপেন্সারির কাজটুকু নিয়ে। মঠিগঞ্জ আশ্রমে আছি, এখানে তার পূর্ণ স্মৃতির স্পর্শ পাই। পরমার্থের দিকে কতখানি এগোতে পেরেছি জানি না, জানবার দরকারই বা কি। তাঁকে যদি ধরে থাকতে পারি তবে সেই তো যথেষ্ট। তাঁর কৃপায় সেটি যেন পারি। মঠিগঞ্জ, এলাহাবাদ, এপ্রিল 1977।